অমানুষ সিনেমার চিত্রনাট্য শোনার পর উত্তম কুমার সাফ জানিয়েছিলেন, না জমছে না, স্ক্রিপ্টের লেখা সংলাপ আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমি ঠিক এইভাবে কথা বলি না। মুম্বাই সান অ্যান্ড স্যান্ড হোটেলে পরিচালক শক্তি সামন্তর পাঠানো তার এক কম বয়সী অ্যাসিস্ট্যান্ট দুরু দুরু বুকে অমানুষের স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমারকে। কিন্তু উত্তম কুমারের সেদিন শক্তিপদ রাজগুরুর লেখা অমানুষের বাংলা ভার্সনের সংলাপ একেবারেই মনে ধরেনি। তাই তিনি স্পষ্ট জানিয়েছিলেন সেই কথা, যার উত্তরে সেই তরুণ অ্যাসিস্ট্যান্ট, যিনি কিনা একটা সময়ে শুধুমাত্র অভিনয়ের টানে ব্যারাকপুর থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন, তিনি থরথর করে কাঁপতে কাঁপতে মহানায়ককে বলেছিলেন, হ্যাঁ আপনার একটা নিজস্ব স্টাইল আছে কথা বলবার, বম্বে আসার আগে আপনার প্রায় সব ছবি আমি দেখেছি, আপনাকে নকল করে আমি নাটকে অভিনয় করি। উত্তম কুমার অবশ্য সেই কথা শুনে কিছুটা অবাকই হয়েছিলেন এবং স্ক্রিপ্ট শোনাতে আসা অ্যাসিস্ট্যান্টকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করেছিলেন, লেখালেখির অভ্যেস আছে? তাহলে এক কাজ করুন, আপনি তো আমার অনেক ছবি দেখেছেন, আমায় অনুসরণ করে অভিনয় করেন বললেন, তাহলে কয়েকটা সিন আমার মতো করে লিখুন তো। আর সেদিনই সেই বিশ্বাস আর স্নেহ থেকেই জন্ম নিয়েছিলেন এক লেখক, যার নাম প্রভাত রায়, যিনি পরবর্তীকালে বাংলা সিনেমার জগতে হয়ে উঠেছিলেন একজন স্বনামধন্য পরিচালক। শুধু তাই নয়, একটা সময়ে যে ছেলেটা সাধারণত জুনিয়র আর্টিস্টের রোলের জন্য ডাক পেত, একদিন সেই ছেলেটাই নিজের গুণে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুরের মতো তাবর তাবর অভিনেতার মনে জায়গা করে নিয়েছিল। লাইট ক্যামেরা ক্ল্যাপস্টিক মানেই প্রভাত রায়, দুবার জাতীয় পুরস্কার জয়ী, বাংলা সিনেমার ব্লকবাস্টার হিট পরিচালক, যে মানুষটার হাত ধরে বাংলা সিনেমার জগতে পদার্পণ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, টোটা রায়চৌধুরীর মতো গুণী শিল্পীরা। লাঠি, প্রতিদান, শ্বেত পাথরের থালা, সেদিন চৈত্র মাস থেকে শুরু করে শুভদৃষ্টি, মানিক, প্রিয়তমা, পিতৃভূমি। পরিচালক প্রভাত রায় মানেই সিনেমা হলের বাইরে জলজল করবে হাউসফুল বোর্ড। অথচ একটা সময় এই মানুষটাই মুম্বাই শহরের ফুটপাথে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছেন। না, এই মানুষটাকে কোনোদিনই বাংলা সিনেমার পাশে দাঁড়ান জাতীয় স্লোগান তুলতে হয়নি। মানুষ তার কাজকে ভালোবেসেই হল ভরিয়ে দিতেন। ব্যারাকপুরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা প্রভাত রায়ের। এই প্রভাত রায়ের বাবাই কিন্তু উদয়ন এবং চম্পা সিনেমা হলের প্রতিষ্ঠাতা ছিলেন। যদিও প্রভাত রায় পারিবারিক ব্যবসা ছেড়ে শুধুমাত্র অভিনয়ের টানে ছুটে গেছিলেন মুম্বাই, কিন্তু মুম্বাইতে কাজ পাওয়া কি মুখের কথা? তাই কখনো কোনো পরিচালকের ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হয়ে, কখনো আবার জুনিয়র আর্টিস্টের রোলে অভিনয় করে নিজের জীবনযুদ্ধে লড়ে গেছেন মানুষটা। সেই সময় অবশ্য বেশিরভাগ দিনই প্রায় একবেলা খেয়েই কাটিয়ে দিতেন প্রভাত বাবু। তবুও কিছু করে দেখানোর জেদ আর নিজের স্বপ্নকে সত্যি করবার লড়াই মানুষটাকে ময়দান ছেড়ে পালাতে দেয়নি। ব্যারাকপুরে থাকাকালীন জয়শ্রী দেবীর সঙ্গে আলাপ হয়েছিল প্রভাত রায়ের। জয়শ্রী দেবী মামা বাড়িতে মানুষ হয়েছিলেন, তাই মামাই ছিলেন তার একমাত্র অভিভাবক। কিন্তু সেই মামা প্রভাত বাবুর মতো সিনেমা লাইনে কাজ করা ছেলের হাতে কখনোই নিজের ভাগ্নিকে সম্প্রদান করতে চাননি, আর তাই এক প্রকার দুই বাড়ির অমতে গিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। কিন্তু প্রভাত বাবুর কাছে জয়শ্রী দেবী ছিলেন লাকি চার্ম, তাই জয়শ্রী দেবীকে বিয়ের পরেই লেডি লাকের দৌলতে একের পর এক কাজ আসতে শুরু করে প্রভাত বাবুর জীবনে। এমনও দিন গেছে যখন নিজের গায়ের সমস্ত গয়না বিক্রি করে প্রভাত বাবুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন জয়শ্রী দেবী, আর সেই ঢালকে সঙ্গী করেই লাঠি ও শ্বেত পাথরের থালার মতো সিনেমা বানিয়ে জোড়া ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন প্রভাত বাবু। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও বন্ধন, অঞ্জানা, জিন্দগানি ও হাম ইন্তজার করেঙ্গের মতো সিনেমা বানিয়েছিলেন প্রভাত বাবু। ৮০-র দশকের শেষের দিকে অবশ্য সস্ত্রীক কলকাতা ফিরে এসেছিলেন তিনি। কলকাতায় এসে প্রিন্স আনোয়ার শাহ রোডেই সাজিয়েছিলেন নিজেদের একটা ছোট্ট সংসার। কিন্তু দুর্ভাগ্যবশত ২০২২ সালে ভুল চিকিৎসায় জয়শ্রী দেবীকে হারিয়ে ফেলেন প্রভাত বাবু। ৫০ বছরের পথ চলা এক লহমায় থমকে গেছিল সেদিন। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণায় ধীরে ধীরে মানসিক অবসাদে তলিয়ে গেছিলেন প্রভাত রায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক অবসাদ এবং অসুস্থতা ক্রমেই নিঃসন্তান প্রভাতবাবুকে সামাজিক সবকিছু থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিয়েছিল। আর সেই অন্ধকার সময়ে প্রভাতবাবুর জীবনে আশার আলো হয়ে ধরা দিয়েছিল কলকাতার নামকরা ডিজাইনিং কোম্পানি একতা ক্রিয়েটিভ টেলসের কর্ণধার একতা ভট্টাচার্য। আজ জয়শ্রী দেবীর অনুপস্থিতিতে কন্যা একতাই হয়ে উঠেছে প্রভাতবাবুর একমাত্র অবলম্বন। রক্তের সম্পর্কের বাইরে গিয়েও যে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কেই আজ জড়িয়ে গেছে এই বাবা মেয়ে। আসলে ৭০-এর দশকে জয়শ্রী দেবী একবার সন্তান সম্ভবা হয়েছিলেন। সেই সময় জয়শ্রী দেবীর গর্ভে কন্যা সন্তান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্তানকে কোলে পাওয়ার সৌভাগ্য হয়নি প্রভাতবাবু এবং জয়শ্রী দেবীর। তাই প্রভাতবাবুর জীবনের সেই শূন্যতাটাই ভরাট করেছে একতা। বর্তমানে ৮১ বছরের মানুষটাকে একতা উপহার দিয়েছে আস্ত একটা প্রোডাকশন হাউস, যার নাম প্রভাত প্রোডাকশন। আজ সেই প্রোডাকশন হাউসেই বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করেন প্রভাত বাবু। মেয়ে একতার হাত ধরেই নিজের অটোবায়োগ্রাফিও লিখেছেন প্রভাত রায়, যেটি ইতিমধ্যেই বেস্ট সেলারে পরিণত হয়েছে।
বইটির নাম ক্ল্যাপস্টিক। এই বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দ্বীপ প্রকাশনার স্টলে থাকছে প্রভাত রায়ের লেখা ক্ল্যাপস্টিক। একটা মানুষের জীবন যে কতটা সিনেমাটিক হতে পারে তা আপনারা বইটা পড়তে পড়তেই বুঝতে পারবেন। এবং এই বইয়ের সঙ্গে বাড়তি পাওনা পুরনো দিনের কিছু অমূল্য ছবি। আসলে আলো ছায়ার খেলায় কাট্টু কাটে, সংলাপের ফাঁকে ফাঁকে ঢুকে পড়ে আমাদের জীবনের এমন কিছু ছবি যে আমাদের বিশ্বাস করতে বাধ্য করে জীবন থেকেই সিনেমা। তাই বাংলা সিনেমার ভরসার লাঠি শ্রদ্ধেয় প্রভাত রায় আজ গোটা বাংলার উদ্দেশ্যে একটা কথাই বলতে চান, সবে তো ক্ল্যাপস্টিক দিলাম, এখনই প্যাক আপ বলছি না। আসলে আমরাও চাই না আপনি এত তাড়াতাড়ি প্যাক আপ বলুন। ক্যামেরা চলছে, চলুক, আপনি আমাদের সঙ্গেই থেকে যান।